ধারণা করে নিচ্ছি তোমরা এই চ্যাপ্টারের অন্যান্য লেকচারগুলো তোমরা ভালোভাবে দেখেছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো। কেন এই কথা বলছি, আসলে ওই লেকচারগুলো না বুঝলে পরবর্তী লেকচার বুঝতে পারা একটু কঠিন হবে। বিশেষ করে 3.5 চ্যাপ্টার যে আমি এখন শুরু করছি, মানে 7 লেকচারে শুরু করছি, এই চ্যাপ্টারের প্রথম যে দুটো লেকচার আছে, লেকচার 1 এবং লেকচার 2, এই লেকচার 1 এবং লেকচার 2 এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা না বুঝলে পরবর্তী অঙ্কগুলো আংশিক বোঝা যাবে, কেউ বুঝবেই না, এরকম অবস্থা। যে কারণে আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে প্রথম দুটো লেকচার অবশ্যই ভালোভাবে বুঝে খাতায় নোট করে, সূত্রগুলো খাতায় নোট করে তারপরে পরবর্তী লেকচারগুলো তোমরা দেখবে। কমপক্ষে লেকচার 2 তো অবশ্যই দেখতে হবে। লেকচার 1 জাস্ট সরলরেখার ঢাল নিয়ে কিছু আলোচনা করা হয়েছিল। তো আসি আমরা লেকচার 7 এই চ্যাপ্টারের দেখো 12-4 নম্বর অঙ্ক। আমরা 12-4 নম্বর যে দিয়েছি এটা কিন্তু সেই হাবিবুর রহমান স্যারের বই থেকে, রূপন্তী প্রকাশনীর। আমরা এই বইটাই ফলো করছি। তো তোমরা যে যে বই ফলো করো কোনো সমস্যা নাই, রাশিটা দেখবে যে বইয়ের মধ্যে আছে কিনা, অবশ্যই থাকবে। এই অঙ্কগুলো সব বইতেই কমন আছে আর কি। তো দেখি আমরা, দেখাও যে x = a, y = b এবং y = mx রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল 1/2m ইন্টু b - ma হোল স্কোয়ার বর্গ একক। খেয়াল করে এখানে তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে। তিনটা রেখার সমীকরণ যদি আমরা চিত্রে দেখানোর চেষ্টা করি তো দেখব যে সেই রেখা তিনটি দিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন হয়। তো ত্রিভুজ উৎপন্ন হলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো আমরা সলভ করার চেষ্টা করি, তোমরা ভালোভাবে বুঝতে পারবে আশা করি। তো দেখো চিত্র অঙ্কন করছি আমি। প্রথমে তিনটা রেখা আমাকে অঙ্কন করতে হবে। অঙ্কন করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেই ত্রিভুজ সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব। প্রথমে আসি, তিনটা রেখা দেওয়া আছে। দেখো বাম পাশে আমি লিখছি প্রদত্ত রেখা, রেখা তিনটি কি কি আছে, x = a, একটু ফল বের করা যায় কিনা। তো প্রথমে x = a, আমরা কিন্তু এর আগে আলোচনা করেছিলাম যে x = a আসলে কেমন রেখার সমীকরণ বোঝায়। একটা বৈশিষ্ট্য আছে এ ধরনের, x = a মানে হলো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে y অক্ষের সমান্তরাল রেখা আমরা ধরে নিলাম a একটা নির্দিষ্ট সংখ্যা ধরলাম, এই পরিমাণ, রেখাটা এভাবে যাচ্ছে, অর্থাৎ x = a এর মানে হলো এইটুকু হচ্ছে a, এটা হলো 1 নং। এরপরে আমরা y = b, y = b কিন্তু আবার x অক্ষের সমান্তরাল, আমরা ধরে নিলাম এটুকুন b, এভাবে y = b, এটা হচ্ছে 2 নাম্বার। এইটুকু কিন্তু এটুকুন হচ্ছে b, তাহলে এটা হচ্ছে x = a রেখা আর এটা হচ্ছে y = b। দুইটা রেখা কিন্তু আমরা অঙ্কন করেছি। এরপর আসে y = mx। y = mx, m কিন্তু একটা সংখ্যা বোঝায়, এই জাতীয় বা এই আকারের সরলরেখা কিন্তু m হচ্ছে ঢাল। আমরা এর আগে আলোচনা করেছি, অনেকবার এই কথা বলেছি। তো ঢালের পরিমাণ যেহেতু আমরা জানি না এমনি একটা আন্দাজ করে নেই। তবে y = mx মানে যে মূলবিন্দুগামী রেখার সমীকরণ, এই সম্পর্কে ধারণা জরুরি হবে, কারণ এটা যেহেতু অঙ্কন করবো এখন, এই আকারের যত সরলরেখা পাবো আমরা সেটাকে বলা হয় মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ চেনার আরও কিছু টেকনিক আছে, আমি এর মধ্যে বেসিক আলোচনা করলে তোমাদের জন্য অনেক সহজ হবে। যেরকম আমি লিখলাম যে x + 2y + 7 = 0, এই রেখাটা মূলবিন্দু দিয়ে যায় কি না একবারে বলতে হবে, মানে দেখেই, চেহারা দেখেই বলতে হবে। তো আমরা বলবো কীভাবে, আমরা দেখবো যে x এবং y এর পদ যে আছে তাছাড়া আর কোনো পদ আছে কিনা, অর্থাৎ ধ্রুব পদটা আছে কিনা। ধ্রুব পদ কিন্তু এখানে 7, এটা থাকলেই আমরা বুঝবো যে এটা মূলবিন্দুগামী নয়, মূলবিন্দুর বাহির দিয়ে যাচ্ছে। আর যদি এটা না থাকে তাহলে আমরা সহজেই মনে করব, যদি এরকম থাকে তাহলে এটা হলো মূলবিন্দুগামী রেখার সমীকরণ। দেখো সরলরেখার জেনারেল ফর্ম যে আমরা শিখেছিলাম, এই যে, তো এখানে দেখো তিনটে পদ আছে 1 2 3। যদি এই পদটা না থাকে, মানে সি এর মান 0 হয়, তখন আমরা বুঝবো যে এই রেখাটা মূলবিন্দুগামী বা মূলবিন্দু দিয়ে যায়। তো এখানে দেখো সি এর মান নাই, তার মানে মূলবিন্দু দিয়ে যায়। আর এরকম হলেই কিন্তু এই আকারে প্রকাশ করা যায়। দেখো 2y = x, 2 দিয়ে যদি ভাগ করি 1/x, এই যে 2x ½ x, এই যে আকারে নিয়ে আসলাম। আসলে মূলবিন্দুগামী রেখার সমীকরণ মানেই হলো ধ্রুবপদটা থাকবে না, y এবং x এই দুইটা পদ থাকবে। তো এটা তোমাদের প্রয়োজন হবে, এই কারণে আমি একটু আলোচনা করলাম। y = mx, তো ধরে নিলাম রেখাটা যেহেতু মূলবিন্দুগামী, আমি এভাবে ধরে নিলাম, এখান থেকে ধরে নিলাম, অথবা একটু নিচ দিয়ে দিলেও কোনো সমস্যা নাই, এম এর মান যেহেতু আমরা জানি না।
ওয়াই ইকুয়াল টু এম এক্স। এখন খেয়াল করে দেখো 1 এবং 2, 1, 2 এবং 3 এই তিনটা রেখা একটা ত্রিভুজ গঠন করেছে। এই যে ত্রিভুজ, এটা এটা এটা, এই তিন বিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠন করেছে। আমরা যদি ধরে নেই এটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, আর এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক বা সি বিন্দু। এখন এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে পারবো, যে ত্রিভুজটা তিনটা রেখা দ্বারা গঠিত হয়েছে। এই কি বলে প্রশ্নের যে শর্ত আছে সেই শর্ত অনুসারে। কেউ কেউ বলতে পারো যে স্যার রেখাটা তো আমি এভাবে আঁকলাম, আমি যদি এভাবে আঁকতাম রেখাটা যদি এইদিকে চলে যেত কোনো সমস্যা নাই, রেখা গেলে যেখানে সেট করতে এখানে সেট করতে ত্রিভুজটা উপরে উৎপন্ন হতো। রেখাটা যদি একটু ঢাল কম দিয়ে আমরা এম এর মান কম মনে করে নেই বা এখান দিয়েও যদি দেই তো ত্রিভুজটা একটু বড় দেখা যেত, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে যেভাবে আঁকি না কেন ত্রিভুজ উৎপন্ন হবে, ক্ষেত্রফল সেমই হবে, সেটা বোঝানো হচ্ছে জাস্ট। তো এখন আসি প্রথমেই আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করব। তো এ বিন্দুর স্থানাঙ্ক বের করার আগেই আমাদের দেখতে হবে যে এই এ বিন্দু যে কোন কোন রেখার ছেদ বিন্দু। দেখো 1 নং এবং 2 নং রেখার ছেদ বিন্দু। 1 নং রেখা হলো এই যে এক্স ইকুয়াল টু এ, মানে এটুকু হচ্ছে এ, আর 2 নং রেখা যদি ছেদ বিন্দু ওয়াই এর মান কিন্তু এটুকুন বি, তাহলে এটুকুর মান আমরা খুব সহজেই বলতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ বি। খেয়াল করো একটু, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, চিত্র থেকে আমরা বের করবো আর এখানে সংক্ষেপে লিখে দেবো আমরা। এরপর আসে 2 নং, অর্থাৎ বি এর স্থানাঙ্ক। তো বি এর স্থানাঙ্ক বের করার আগে আমাকে খেয়াল করতে হবে যে বি কোন কোন রেখার ছেদ বিন্দু। তো খেয়াল করে দেখো যে 1 আর হচ্ছে 3, এই 3 এর ছেদ বিন্দু। তাহলে এই দুটাকে যদি সমাধান করি, এখানে কিন্তু সমাধানে এক্স এবং ওয়াই এর মান বের করা ছিল বলে সরাসরি বসালাম। তো দেখো 1 নং হলো এক্স ইকুয়াল টু এ, আর 3 নং হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এই দুটো যদি সমাধান করি, এক্স এর মান এখানে বসিয়ে দেই, তাহলে কি হয় এম এ। তার মানে এক্স এর মান হচ্ছে এ, ওয়াই এর মান হচ্ছে এম এ। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে এ এম এ। এরপর আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলে এই অঙ্ক খুবই সহজ। সি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করবো? সি বিন্দুটা ছেদ করেছে 2 এবং 3 নংয়ে। 2 নংটা আগে লিখছি, দেখো 2 নং কিন্তু ওয়াই ইকুয়াল টু বি, আর 3 হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এই দুটো যদি আমরা সমাধান করি, সমাধান করার উদ্দেশ্য কি আসলে এক্স এবং ওয়াইয়ের মান বের করা, কারণ আমরা স্থানাঙ্ক বের করতেছি। তো দেখো দুইটাই ওয়াইয়ের মান, তাহলে আমরা ধরতে পারি বি ইকুয়াল টু এম এক্স। এদিকে তাকালে কিন্তু খুব সহজেই বোঝা যাবে, এই যে ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে বি ইকুয়াল টু এম এক্স লিখতে পারি। এখান থেকে এক্স এর মান বের হয় বি ডিভাইডেড বাই এম, এক্স এর মান। তাহলে এই স্থানাঙ্ক হবে, এই সি বিন্দুর স্থানাঙ্ক হবে বি ডিভাইডেড বাই এম আর হচ্ছে বি। এই যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো। এই যে এইটা, এই যে এই অংশটার ক্ষেত্রফল বের করবো। খেয়াল করো, এই যে এই অংশের ক্ষেত্রফল বের করবো। তো এই অংশের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে তিনটা বিন্দুর স্থানাঙ্ক তো অবশ্যই লাগবে। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করি, সেই 3.3 আমরা যে শিখে আসছি। সরাসরি লেখো ত্রিভুজ, সংক্ষেপে লিখি যেহেতু চিত্রের মধ্যে আমরা সব দেখিয়ে দিয়েছি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল স্থানাঙ্ক চিত্রে উল্লেখ করা হয়েছে, অতএব আর কোনো প্রয়োজন হবে না। ক্ষেত্রফল আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি। ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ। এখন নির্ণায়ক লিখব। প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক কী ছিল? এ বি। বি বিন্দুর স্থানাঙ্ক কী হলো? এ এম এ। সি বিন্দুর স্থানাঙ্ক হলো বি ডিভাইডেড বাই এম আর হচ্ছে বি। আর এখানে তো 1 1 হবে, সেই ক্ষেত্রফল নির্ণয়ের 3.3-তে যে আমরা শিখেছি সেইটা। তো রিকোয়েস্ট করছি যারা 3.3 আর কি 3.3 দেখো নাই, তারা তোমরা অবশ্যই দেখবে, তাহলে ক্ষেত্রফল সম্পর্কে একটা ধারণা তোমরা পাবে। এখন এটা আমরা এটার মান বের করলে, নির্ণায়কটার মান বের করলে দেখবো যে এটা পেয়ে গেছি, তখন আমরা লিখবো যে প্রমাণিত। তো কীভাবে বের করেছিলাম খেয়াল করো। 3.3-তে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করেছিলাম, এক রো থেকে আর এক রো বিয়োগ করে করে লিখেছিলাম। এটা নির্ণায়কের বৈশিষ্ট্য। এ থেকে এ যদি বিয়োগ করি তাহলে হয় 0, লিখলাম 1 নংয়ে। এটা থেকে এটা বিয়োগ করলে হয় বি মাইনাস এম এ, এটা হয় 0। আবার এটা থেকে এটা বিয়োগ করি, তো বিয়োগ করলে কি হয়? এ মাইনাস বি বাই এম। আর এটা থেকে এটা বিয়োগ করলে হয়, দেখো যে এটা থেকে এটা বিয়োগ করলে হয় এম এ মাইনাস বি, এটা হলো 0। আমরা যে কাজ করেছি সেটা আবার ডান পাশে আমরা লিখে দেব বোঝার জন্য। কি কাজ করেছি দেখো, 1 নং রোতে আমরা কি লিখেছি সেটা এখন লিখব। 1 নং রোতে কি লিখেছি সেটা লিখলাম। আর অন প্রাইম কি লিখেছি? R1 থেকে R2 বিয়োগ করেছি,
R1 মাইনাস R2। একইভাবে R2-তে কী লিখেছি, R2 মাইনাস R3, সেটা লিখে দিলাম। এখন খুব সহজেই এটা 0 হয়েছে, এটাও 0 হয়েছে। এই 1-এর জন্য আমরা যে নির্ণায়কটা পাবো সেই নির্ণায়কের মান বের করব কীভাবে, দেখো 0 b মাইনাস m a মাইনাস b ডিভাইডেড বাই m a মাইনাস b এত বর্গ একক, বাকি ক্যালকুলেশন আমরা ডান পাশে দেখাচ্ছি। দেখো এখন যদি আমরা আর গুণ করে দেই, b মাইনাস m a, আর এখানে m হয় m a মাইনাস b, এখানে হলো m a মাইনাস b। এখন জাস্ট আর গুণ করব আমরা, এটা থেকে এটা গুণ করলে হয় 0, কোনো সমস্যা নাই। দেখো এইটা আর এটা গুণ করলে হয় 0, সূত্রের মাইনাস। এরপরে এইদিকে গুণ করে লিখবো আমরা, এটার সাথে এটা যদি গুণ করি, আমরা গুণ করে আপাতত এভাবে লিখে দিই। 0 তো কোনো কিছুই নয়। এখন যদি আমরা এটা ঘুরাই লিখি, দেখো তো আমরা ঘুরিয়ে লিখলে প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে যায়। লিখলাম b মাইনাস m a, আবার এটা লিখলাম b মাইনাস m a, ঘুরাই লিখছি যেহেতু 1/m। এখন যদি আমরা এই mটাকে 2 এর সাথে লিখি তাহলে 1 ডিভাইডেড বাই 2m, আর b মাইনাস m এর দুইটা আসছে, তো b মাইনাস a হোল স্কোয়ার বর্গ একক। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। খেয়াল করে দেখো, একেবারেই সহজ। তো আমি যে কথা বলতেছিলাম, 12-4 নম্বর অঙ্ক সলভ করলাম আমরা। তো 12-4 যেরকম 12-5 একেবারেই হুবহু এক নিয়ম। তো তোমরা যদি 12-5 নম্বর অঙ্কটা নিজেরা সলভ করো কোনো সমস্যা নেই, শুধুমাত্র এই সরল রেখার ক্ষেত্রে পার্থক্য আছে। এখানে একটা রেখা, এখানে একটা রেখা, এখানে একটা রেখা। যদি দুটো রেখা একরকম হয়, মনে করো এখানে m1x আর একটা mx আছে, তখন তোমরা একটা থেকে একটু বড় ধরে নিয়ে দুটো রেখা এঁকে যেভাবে ত্রিভুজ উৎপন্ন হবে তুমি সেভাবেই কাজ করবে। দেখবে যে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে বা প্রমাণ করতে বলা হয়েছে সেই ক্ষেত্রফল বের হয়ে গেছে। তো অঙ্কটা এভাবে থাকতে পারে। আবার এমন হতে পারে যে এত রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন কিন্তু অ্যান্সার এটাই হবে। তো তোমাদেরকে কাজ দিচ্ছি, খুবই গুরুত্বতার সাথে বলছি কথাটা, যে 12-5 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে। খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট। আমি যে কোনো একটা সলভ করে দিয়েছি। এই এখানে যেভাবে সলভ করলাম সেই পদ্ধতিটা ফলো করে তোমরা অঙ্কটা সলভ করবে। চিত্র আঁকার টেকনিকটা শুধু বলে দেই, চিত্র আঁকতে হবে যেখানে এখানে যদি থাকে m1x বা mx, এটা m1x থাকলো, তখন চিত্র আঁকার সময় x = a এভাবে আঁকবো। দেখো এটা ধরো 0 y = mx একটা, আর একটা ধরো y = মূলবিন্দু, এভাবে। তো এরকম চিত্র উৎপন্ন হবে। তখন এই যে এই বিন্দুর স্থানাঙ্ক বের করে তোমাদেরকে সলভ করতে হবে। তুলেছি 13-2 নম্বর অঙ্ক। এর আগে আমরা 12-4 নম্বর অঙ্ক সলভ করলাম, পাশাপাশি 12-5 নম্বর অঙ্ক আমরা কাজ দিলাম। তো 13-2 নম্বর অঙ্ক দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে প্রশ্নে। শর্ত হলো রেখাটি অক্ষ দুটির সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। এমন একটা ত্রিভুজ উৎপন্ন করে, একটা রেখা আর দুটো অক্ষ কিন্তু দুইটা রেখা, আর একটা রেখার কথা বলছে যে রেখার সমীকরণ বের করতে বলছে। 3টা রেখা মিলে একটা ত্রিভুজ গঠন করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক বলা আছে। এবং মূলবিন্দু থেকে ওই রেখাটার উপরে যদি লম্ব আঁকি, সেটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো যতই আমি মুখে বুঝাই না কেন, এখানে যেহেতু একটা এসের মতো লেখা আছে, বড় একটা লাইন লেখা আছে, তো এটা যদি আমি বোঝাতে চাই, তো একটা চিত্র দিয়ে উদাহরণ দিলে তোমাদের জন্য একটু সহজ হবে বিষয়টা আসলে কেমন। তো ধরলাম সেই রেখাটা এরকম, একটুখানি মনোযোগ দিয়ে, রেখাটা এরকম। এটা হচ্ছে মূলবিন্দু, x অক্ষ, আর হচ্ছে y অক্ষ। তো যদি এমন হয় যে এই রেখাটার সমীকরণ আমাদের বের করতে বলছে, ধরলাম এটা হলো এই বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে b। এই রেখাটা x অক্ষের সাথে, দেখো x অক্ষ এবং y অক্ষ মিলে একটা ত্রিভুজ গঠন করছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল হবে 8 বর্গ একক। এরপরে বলছে মূলবিন্দু থেকে এই রেখার উপরে যদি লম্ব আঁকে, যে এবং মূলবিন্দু থেকে উক্ত রেখার উপর, মানে এই রেখার উপরে যদি লম্ব আঁকি, মনে করো লম্ব এভাবে আঁকলাম আমি, যদি লম্ব আঁকি, এই লম্বটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে শর্ত, দুইটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, এই শর্ত সাপেক্ষে আমাদেরকে AB রেখার সমীকরণ বের করতে হবে। তো আমি সলভের একটা অংশ কিন্তু হয়ে গেছে, তোমরা চিত্র এঁকে নাও।
তো ধরলাম এই বিন্দুর স্থান এটুকুন হলো এ, খেয়াল করো এটুকুন এ, এটুকুন হচ্ছে বি। অনেকভাবে সলভ করা যায়, তো আমরা একটা পদ্ধতি ফলো করছি। ধরলাম যে এটুকুন হচ্ছে এ, তাহলে এটা এ জিরো বিন্দুতে ছেদ করে। আগের অনেকগুলো অঙ্কের মধ্যে এই বিষয়টা বোঝানো হয়েছে। এটা ধরলাম এটুকু হলো বি, তাহলে এই বিন্দুটা হবে জিরো বি। তাহলে ত্রিভুজ হবে ও এ বি, এর ক্ষেত্রে বলা হচ্ছে 8 বর্গ একক। ধরে নিলাম যে লম্বটা এই রেখার উপরে যে লম্ব আঁকা হয়েছে সেটা ধরো এটা হলো সি বিন্দু অথবা ডি বিন্দু, ও ডি। এখন আমরা সমাধান করি। তো প্রথমে আসি, যেহেতু এটা ধরা হয়েছে এ, এটা ধরা হয়েছে বি, তাহলে এবি রেখার সমীকরণ হবে কি? খুব সহজেই আমরা ধরে রেখাটির সমীকরণ আমরা কিন্তু এই এ এবং বির মান বের করেই 1 নঙে বসাবো। এটা আমাদের প্রধান টার্গেট থাকবে। অঙ্কের মধ্যে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকে বা কৌশল থাকে, যে কৌশলটা অবলম্বন করলে অঙ্ক বোঝা সহজ হয়, পরীক্ষার খাতায় লেখা সহজ হয়, যখন প্রয়োজন হয় তখন মনে পড়ে। তো আমরা কিন্তু এই যে ধরে নিলাম একটা টেকনিক অবলম্বন করে সেই অনুসারে আমরা রেখাটা এভাবে লিখলাম যে x ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1। এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে এর আগে, বিশেষ করে 2 নং লেকচারে কিন্তু এটার ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি, কোন ধরনের লেখা এরকম হয়। তো এখন আমাদের উদ্দেশ্য হবে এ বি এর মান বের করে এখানে বসাবো। বের করবো কীভাবে? শর্তগুলো কাজে লাগে। এই ত্রিভুজটার ক্ষেত্রে বা 8 বর্গ একক আর এই যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই শর্তকে কাজে লাগে। তো প্রথমে আসি যে ত্রিভুজটার ক্ষেত্রফল। তো এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ও এ বি, এবারে কোনো সন্দেহ নাই, কারণ অক্ষরেখা দুটো এক পরস্পর সমকোণে বিভক্ত হয়। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কথা যদি চিন্তা করি, অতিভুজ হবে কিন্তু এ বি, আর এটা হলো এটা একটা ভূমি একটা লম্ব। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল দেখো, ত্রিভুজ ও এ, ত্রিভুজ চিহ্ন দিলাম এখানে, এত এর ক্ষেত্রফল দেওয়া আছে কি? এটা সমান প্রশ্ন মতে হাফ এ বি সমান হবে 8। সুতরাং এ বি ইকুয়াল টু হবে 16। এটা 2 নং সমীকরণ দিলাম। এ বির মান আমরা পেয়েছি 16 বা 16। এখন আসি, এই যে এই এ এবং বি এর মান বের করার জন্য একটা টেকনিক অবলম্বন করি। ওডি কিন্তু এই এ বি রেখার উপরে লম্ব, তার মানে এটা কিন্তু সমকোণ, এটাও কিন্তু সমকোণ। এই যে এদের কিন্তু সমকোণ। তাহলে কিন্তু আমরা বলতে পারি ও এ ডি একটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সাইন কস ট্যান ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে সূত্রগুলো সেটা আমরা জানি। তো ধরলাম আমরা ও এ ডি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ অতিভুজ তাহলে কোনটা? অনেকে বলতে পারো স্যার এত সহজ বিষয় কেন বলতেছেন? এই অতিভুজ কোনটা সেটা বের করার জন্য অনেকের অনেক কষ্ট হয়। যেমন এই যে পুরো ত্রিভুজটার কথা যে বললাম ও এ বি, এটার অতিভুজ কিন্তু এ বি। তো অতিভুজের সংজ্ঞা হলো সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এটা সমকোণ, তাহলে অতিভুজ হচ্ছে ও এ। আবার এটা যে সমকোণী ত্রিভুজ, এটার ক্ষেত্রে অতিভুজ হবে এই যে এই কোণের বিপরীত বাহু মানে ও বি, মানে বি। এই যে অতিভুজের দৈর্ঘ্য, এটা অতিভুজের দৈর্ঘ্য। তাহলে এখন লিখি, আমি যে কথা লিখলাম সেটা এক সংক্ষেপে লিখি। কি পাই খেয়াল করো, তাহলে এটা অতিভুজ আর এটা হলো ভূমি ধরলাম। কেন ভূমি ধরলাম? এই যে এই কোণটা বিবেচনা করব, এই কোণে বিপরীত বাহু লম্ব। তাহলে এটুকুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এই যে পি, অথবা ওডি ধরলে কোনো সমস্যা নাই, পি ধরে নিলাম, পি ধরলে কোনো ইয়া নাই। তাহলে ভূমি বাই অতিভুজ পি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু কস 45 ডিগ্রি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো পি ডিভাইডেড বাই এ, এটা হলো 1/√2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ ইকুয়াল টু হবে p√2। একইভাবে সেক্ষেত্রে আমরা পাবো, দেখো পি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু কস 45, কারণ এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে এটা থেকে সরাসরি আমি লিখে দিলাম এটা, দেখো একইভাবে বি ইকুয়াল টু হবে p√2। এই যে দুইটা অংশ পেলাম আমরা, এ ইকুয়াল টু p√2 আর হচ্ছে বি ইকুয়াল টু p√2। এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাই, সেটা হচ্ছে এ এবং বি এর মান সমান, কারণ ডান পাশে যেহেতু সমান তাহলে এ ও বি এর মান সমান। এটা হলো 3, এটা হলো দিলাম 4, না এটা হলো, হ্যাঁ এটা 3, এটা হলো 4। 3 4 যদি গুণ করি, আমরা ডানে এখানে লিখছি 3 গুণন 4 implies that AB equal to p স্কোয়ার। √2 √2 গুণ করলে 2 হয়,
এ বির মান কিন্তু 16। আচ্ছা, এরপরে তাহলে এখান থেকে আমরা পাই পি স্কোয়ার ইকুয়াল টু 8, 2 উভয় পক্ষ থেকে বাদ গেল, তাহলে পি এর মান হবে, অনেকে বলতে পারো স্যার স্কোয়ারের পাশে রুট করে দিলে তো প্লাস মাইনাস টু রুট টু হওয়ার কথা, কিন্তু পি আসলে দৈর্ঘ্য বোঝানো হয়েছে, ও থেকে ডি এর দৈর্ঘ্য, সেক্ষেত্রে দৈর্ঘ্য নেগেটিভ হবে না। তো পি এর মান পেয়েছি 2 রুট 2। তো পি এর মান নিয়ে যদি আমরা এই যে এইখানে বসাই দিই তাহলে এ বির মান পাওয়া যায়, তখন এখানে বসাই দিলে আমাদের আসল অ্যান্সার পেয়ে যাব। 4 নং এ বসিয়ে এ ইকুয়াল টু পাওয়া যায়, দেখো এখানে যদি টু রুট টু বসানো হয়, রুট টুর সাথে গুণ করলে একেবারে 4 হয়, 2 রুট 2 ইন্টু রুট 2 ইকুয়াল টু 4, এবং বি এর মানও তাই হবে 2 রুট 2 ইন্টু রুট 2 ইকুয়াল টু 4। তাহলে এ এবং বি এর মান আমরা পেয়েছি হলো 4। এ ও বি এর মান 1 নং এ বসালে কি হয়, এক্স ডিভাইডেড বাই 4 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1, 4 দিয়ে গুণ করলে সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এটা হচ্ছে অ্যান্সার। তো অনেকভাবেই এটা বোঝা সম্ভব। অনেক গাইড যদি তোমরা ফলো করো দেখবা যে এক একভাবে পড়া থাকতে পারে। তো আমি একটা নিয়ম সলভ করলাম, তোমরা নিজেরা বোঝার চেষ্টা করবে, না পারলে অন্য পদ্ধতি করবে, কোনো সমস্যা নাই। খুব সহজ অঙ্ক, 13 1 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা সলভ করবে। ওখানে খুব সহজেই বলা আছে, একই কথা বলা আছে যে উভয় পক্ষ থেকে যোগবদ্ধ অংশ ছেদ করে সমান অংশ, এই দুইটা সমান হবে। 13 1 কথা বলতেছি, আগে লিখে রাখো, এইচ ডাব্লিউ হচ্ছে 13 1। তো সলভ করার জন্য 14 2 নম্বর অঙ্ক তুলেছি, দেখো এর আগে 13 নম্বর অঙ্ক সলভ করলাম। প্রশ্নটা দিকে খেয়াল করি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস ইকুয়াল টু সি এবং এ কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি একই সরলরেখা নির্দেশ করলে প্রমাণ করো যে এত। এটা একটা রেখার সমীকরণ, এটা একটা রেখার সমীকরণ। তো দুইটা রেখা যদি একই রেখা হয়, মানে আসলে পার্থক্য নেই কোনো, যদি আমরা অঙ্কন করি, চিত্র অঙ্কন করি, দেখবো যে এক রেখার উপর এক রেখা উঠে গেছে, মানে একই রেখা নির্দেশ করে। এই শর্তে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা। তো আমরা সলভ করলে ভালোই বুঝতে পারবো, কারণ একই রেখা নির্দেশকারী শর্ত দেওয়া হয়েছিল লেকচার 2-তে। তো তোমরা যদি লেকচার 2 দেখতে চাও তাহলে পাশে আই বাটনে ক্লিক করে লেকচার 2-তে এটা দেখে আসতে পারো যে আমি কি আলোচনা করেছি। তো দুইটা রেখা একই রেখা নির্দেশ করার শর্ত হলো, দেখো প্রদত্ত রেখার সমীকরণ 1 ও 2 একই রেখা নির্দেশ করলে আমরা শর্ত দিই 1 ও 2, শর্তটাকে খেয়াল করলে আমরা যে সূত্র শিখেছিলাম সেটা হলো, যদি দুইটা রেখা একই রেখা নির্দেশ করে তাহলে এক্স এর যে সহগ তার অনুপাত, ওয়াই এর যে সহগ তার অনুপাত, ধ্রুবপদের অনুপাত সমান হবে। তাহলে এক্স এর সহগ কী কী আছে, এটা আছে এ। তো খেয়াল করো, এটা কিন্তু এক্স ছিল, এটা আমি ভুল করে লিখছি। তাহলে এক্স এর সহগ হলো এ ডিভাইডেড বাই এখানে এক্স এর সহগ কজ আলফা ইকুয়াল টু ওয়াই এর সহগ হবে এখানে বি, এখানে আছে সাইন আলফা, আর ধ্রুবপদের সহগ হবে সি ডিভাইডেড বাই পি। এটা সমান হবে, কারণ আমরা যে সূত্র শিখে আসছি যে দুইটা রেখা একই রেখা নির্দেশ করলে তাদের যে এক্স ওয়াই এর সহগ আছে এবং ধ্রুবপদ আছে, সেক্ষেত্রে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত সমান হবে, সেটা আমি লিখলাম। এখন এখান থেকে আমরা পি এর মান বের করার চেষ্টা করব। প্রথমে এই অংশ থেকে এই অংশ, তো এটা থেকে এটা যদি নেই, এখন আমরা প্রথম এবং শেষেরটা নিয়ে ক্যালকুলেশন করি, এত ইকুয়াল টু সি ডিভাইডেড বাই পি। তাহলে এখান থেকে যদি আর গুণ করি আমরা, তাহলে কজ আলফা সি ইকুয়াল টু এপি, বর্গ যদি করি তাহলে কস স্কোয়ার, আমরা লিখলাম সি স্কোয়ার কস স্কোয়ার আলফা ইকুয়াল টু এ স্কোয়ার পি স্কোয়ার। আবার যদি আমরা দ্বিতীয় এবং তৃতীয় অংশ থেকে নেই, বি বাই সাইন আলফা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই পি, তাহলে সি সাইন আলফা ইকুয়াল টু বিপি। যদি বর্গ করি তাহলে সি স্কোয়ার সাইন স্কোয়ার। অনেকেই বলতে পারো স্যার বর্গ কেন করলাম, এটা একটু ভেঙে বলেন। বর্গ করলাম এ কারণে, প্রমাণের মধ্যে কোনো সাইন কস নেই, সাইন কস তাড়াতে হবে। তা আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, সেই ফর্মুলাকে সামনে রেখে আমরা বর্গ করেছি। এখন দেখো দুটো যদি যোগ করি তাহলে সাইন স্কোয়ার কস স্কোয়ার আলফা এগুলো থাকবে না। তো এটার নাম্বার দিই 3, এটা দিলাম 4, 3 যোগ 4 কস স্কোয়ারের প্লাস হলে মাঝে হলে এটা 1 হয়, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমরা পি স্কোয়ার কমন নেই তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পি স্কোয়ারকে এক পাশে যদি রাখি, বাকিটা ও পাশে নিয়ে গেলে তখন সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
তো স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে দেখো পি এর মান শুধু আছে, সুতরাং পি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে সুতরাং আগে না দিয়ে পরে দেয়, সুতরাং পি ইকুয়াল টু প্লাস মাইনাস, উপরে যদি রুট দেওয়া হয় শুধু সি হয়ে যায়, স্কোয়ার কাটা যায়, নিচে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপরে রুট। এটি প্রমাণ করতে বলছে, দেখো তো প্রমাণিত। তো এই 14 নঙে অনেকগুলো অঙ্ক আছে, তোমাদেরকে এই নিয়মের উপরে আরও 2টা অঙ্ক কাজ দিচ্ছি, তোমরা বাসায় করবে। কারণ একই রেখা নির্দেশ করার যে শর্ত আছে সেই শর্ত প্রয়োগ করলেই বাকিগুলো তোমরা পারবে। তো লিখে নাও 14, 3 এবং 4 হচ্ছে 4। এটা তোমরা নিজেরা খাতায় তুলে নোট করে নিবা ইনশাআল্লাহ। তো আজকের লেকচার এ পর্যন্তই। এই 7 নম্বর লেকচারে আমরা 3টা অঙ্ক করেছি বড় বড়, এবং 3টা অঙ্কর পাশাপাশি কিন্তু কাজ দিয়েছি।